আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যবছর এই আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ট্রাম্পকে খুশি করতে আমেরিকা যাচ্ছেন সেনাপ্রধান। তারেক রহমানের মাস্টার প্ল্যান কি? দর্শক, আপনাদের একটু জিজ্ঞেস করতে হয়, কেমন আছেন আপনারা? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 2024-এর নির্বাচনের আগে কোন এক জনসভায় এমন টোনে সুরে বলেছিলেন যে কেমন আছেন আপনারা। আজকে এই মুহূর্তে এসেও আপনাদের জিজ্ঞেস করতে হয়, কেমন আছেন আপনারা? আওয়ামী লীগ পতন, 1.5 বছরের ইউনূস শাসন, একটা বিতর্কিত নির্বাচন পরবর্তী সময় বিএনপি সরকার ক্ষমতার মসনদে কোন চেঞ্জ কি, কোন পরিবর্তন কি খুঁজে পাচ্ছেন? ধরুন, এই যে সেনাবাহিনী মোতায়েন হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, ইউনূস সরকারের পুরোটা সময় ছিল। এখন একটা নির্বাচিত সরকার এসছে, 1.5 মাস হয়ে গেছে। ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে ওই যে আওয়ামী লীগ সরকার 2024-এর জুলাই মাসে মোতায়েন করেছিল সেনাবাহিনী কি এখনো মাঠ থেকে উঠেছে? ওঠেনি। কবে উঠবে বলতে পারে না। অন্যদিকে যে এই যে আমরা ইউনূস সরকারের সময় শুনতাম যে অনেক সিদ্ধান্ত মার্কিন দূতাবাস থেকে আসছে, এখনো কি সেই পরিবর্তন কি খুব একটা হয়েছে? নির্বাচনে কিছু পরিবর্তন হয়েছে, বিশেষ করে নির্বাচনে মার্কিন দূতাবাস বলুন, মার্কিনীরা বলুন, কিংবা পশ্চিমারা, পুরো পশ্চিমা সমাজ, সেটা ইউরোপিয়ানরা বলুন, সবার একটা যেটা বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জামাতকে ক্ষমতায় বসাবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি, কারণ এখানে আমাদের স্থানীয় ভূ রাজনীতি আছে, আমাদের এবং আশপাশের দেশের, বিশেষ করে ভারত এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা বিভিন্ন সময় বলেছি যে মার্কিনীদের বা পশ্চিমাদের সেই চাওয়াটা বাস্তবায়ন হয়নি। তবে নির্বাচন পরবর্তী সময়ে এখন পর্যন্ত এখানে ভারতীয় প্রভাব, নির্বাচনে যেমন ভারতীয় প্রভাবটার জয় হয়েছে, এখন পর্যন্ত ভারতীয় প্রভাবটা আছে, কিন্তু তারপরেও কিন্তু আছে যে মার্কিনীরা পুরোপুরি কি সরে গেছে? এখনো কি মার্কিন দূতাবাস থেকে সিদ্ধান্ত আসবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে, বা নানা ক্ষেত্রে প্রভাব বলয়টা বজায় থাকবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু বড় করে দেখা দিচ্ছে। আর এরই মধ্যে পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্য, ইরানকে কেন্দ্র করে সারা পৃথিবী একটা টালমাটাল অবস্থা। আর এর মধ্যে খবর হলো, ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল একটা খবর দিচ্ছে। দ্য ওয়াল পশ্চিমবঙ্গের একটা বাংলা গণমাধ্যম, বাংলাদেশ নিয়ে তারা খুব বেশি খোঁজ খবর রাখে, বাংলাদেশ নিয়ে অনেক বেশি তারা খবর করে। তারা একটা খবর দিচ্ছে যে এই সব পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের কিন্তু বাংলাদেশের উপরে একটা খুব বড় প্রভাব ছিল। আপনি কি মনে করছেন প্রভাবটা এখন কমে গেছে নির্বাচন হওয়ার সাথে সাথে? না, এখনো পর্যন্ত আপনাকে যতক্ষণ পর্যন্ত সেনা হেফাজতে রেখেছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর একটা প্রভাব আছে, এখনো আছে। সেই হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু বর্তমান সরকার, হ্যাঁ, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটা নির্বাচনের মাধ্যমে তথাকথিত একটা গণতান্ত্রিক সরকার এসছে। অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র হয় সেটা আমি জানি না, কিন্তু একটা নির্বাচন হয়েছে, দেখতে পাচ্ছেন যে সরকার এসছে। কিন্তু না, সেনাবাহিনীর প্রভাবটা কিন্তু এখনো পর্যন্ত আছে এই সরকারের উপরে। আর এর মধ্যে সেনাপ্রধান যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে। আগামীকাল রোববার 5 দিনের সফরে আমেরিকা যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু কেন এই সফর? এই সফরের নেপথ্যে কি কেবল সামরিক সৌজন্য বিনিময়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ও সামরিক কৌশল? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ বার্তাকে ঘিরে এখন চলছে জোর আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমান কি তবে ট্রাম্পকে খুশি করার জন্য বড় কোনো চাল চালছেন? জেনারেল ওয়াকারুজ্জামান এর আগেও অন্তর্বর্তী সরকারের সময় 5 দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন। এবারও তিনি 5 দিনের সফরে যাচ্ছেন, এবং এবারের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? দেখুন,
বর্তমান বিশ্ব রাজনীতি এখন টালমাটাল। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের একতরফা হামলার আজ 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি চুক্তি না মানলে ইরানকে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গত 1 মাস ধরে আরব দুনিয়া উত্তপ্ত। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধানের ওয়াশিংটন সফর বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের নজর কেড়েছে। আমেরিকা কি বাংলাদেশকে তাদের কোনো কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়, নাকি এর পেছনে কেবলই অস্ত্র বাণিজ্য? গত বৃহস্পতিবার 56তম স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের পর 3 বাহিনীর প্রধানের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠকে বসেন দ্য ওয়াল এটি বলছে। এবং তাছাড়া আমরা 3 বাহিনী প্রধান বা সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তখনই আমরা তারেক রহমানের একটা কথোপকথন শুনেছি। আমি সশস্ত্র বাহিনী ফ্যামিলির সন্তান। জি স্যার, আমি যেটা মনে করি আমাদের সকলের দায়িত্ব, যাদের কাছে আমাদের দায়িত্ব আছে, সশস্ত্র বাহিনীকে আমরা আরো শক্তিশালী এবং সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়েছে যে কোনো দেশে আমরা সেটা ভালো থাকবেন সবাই এবং আমরা যেন সকলে দেশের জন্য কাজ করি। স্যার, থ্যাংকস ফর দি অ্যাপ্রিসিয়েশন স্যার। ওয়েলকাম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সেখানে তিনি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কথোপকথনে স্পষ্ট করে বলেছেন, তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চান। তিনি আবেগপূর্ণভাবে একটি প্রসঙ্গ সামনে এনেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে তার বাবা প্রয়াত জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার এবং পরবর্তীকালে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। তারেক রহমানের ভাষায়, আমি সেনা পরিবারের সন্তান, আমি জানি সেনাবাহিনীর গুরুত্ব কতটা। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একটি বার্তা দিয়েছেন যে তার সরকারের অগ্রাধিকার হবে সেনাবাহিনীকে আধুনিক সরঞ্জাম ও অত্যাধুনিক মারণাস্ত্র দিয়ে বিশ্বমানের করে তোলা। আর এই লক্ষ্য পূরণেই সেনাপ্রধানের এই আমেরিকা সফর কি? এবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠান নির্বাচিত হবার পর, সেখানে একটি বিশেষ পয়েন্ট ছিল। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছিলেন, যদি বাংলাদেশের নতুন সরকার আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে তবে তিনি অত্যন্ত খুশি হবেন। রাজনীতিতে গিভ এন্ড টেক বা আদান প্রদান খুবই স্বাভাবিক। মনে করা হচ্ছে ট্রাম্পের এই ইচ্ছাকে সম্মান জানাতে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে এই অস্ত্র কেনার আলোচনা। ট্রাম্পের মন জয় করতে তারেক রহমান সেনাপ্রধানকে সরাসরি আলোচনার টেবিলে পাঠাচ্ছেন কি? গত বছরও সেনাপ্রধান সেখানে গিয়েছিলেন, কিন্তু এবারের সফরে আলোচনার মূল বিষয়বস্তু হবে অস্ত্র ক্রয়, আধুনিক ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম কিংবা ড্রোন প্রযুক্তি। আমেরিকা থেকে কি কি আনতে যাচ্ছে বাংলাদেশ? এটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি, নাকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক মিত্রতা নিশ্চিত করা? দর্শক, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন সময়ের দাবি, কিন্তু যখন খোদ মার্কিন প্রেসিডেন্ট অস্ত্র কেনার বিষয়ে আগ্রহ দেখান তখন বিষয়টি আর কেবল সামরিক থাকে না, সেটি হয়ে ওঠে গভীর রাজনৈতিক। তারেক রহমান অত্যন্ত সুকৌশলে একদিকে যেমন বাবার উত্তরাধিকার টেনে সেনাবাহিনীর আবেগ জয় করছেন, অন্যদিকে ট্রাম্পের অস্ত্র কেনার আবদার রক্ষা করে আন্তর্জাতিক সমর্থনও সুসংহত করতে চাইছেন। সেনাপ্রধানের এই 5 দিনের সফরে হয়তো আমরা বড় কোনো চুক্তির খবর পাবো। বাংলাদেশ কি তবে রাশিয়ার বলয় থেকে বেরিয়ে পুরোপুরি মার্কিন সামরিক বলয়ে ঢুকে যাচ্ছে? এর ফলে প্রতিবেশী দেশগুলোর সাথেই বা সম্পর্কের সমীকরণ কেমন হবে? দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনা কি বাংলাদেশের অর্থনীতির জন্য সঠিক সিদ্ধান্ত হবে, নাকি এটি কেবলই ট্রাম্পকে খুশি করার একটি রাজনৈতিক কৌশল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তৃতার সামান্য অংশ শুনব।
যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে চাই তাহলে তো নির্বাচনটা 29 সালে হওয়ার কথা। এবং আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কীভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। স্বাধীনতা দিবসের আলোচনায় ঠিক এই মুহূর্তে কেন এরকম বিস্ফোরক কথা বললেন সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের সমন্বয়? কি উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বললেন? এবং এমন একটা সময় এই কথাগুলো তিনি বললেন যখন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। এই সব কিছু মিলিয়েই আজকের এই পর্ব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করে এই গতকাল স্বাধীনতা দিবসে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় এই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কথা বললেন, এবং আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েই আলোচনা হচ্ছে। অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন যে হঠাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া এই কথাগুলো কেন বললেন। তার আগে আমি একটু বলি যে আসিফ মাহমুদ ভুঁইয়া এই যে ডিপ স্টেট সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, আসলে কি উনি কি পুরোটাই সত্যি বলেছেন, নাকি তার নিজের মতো করে অর্ধেক সত্য বলেছেন? এটা সত্যি যে 2029 কিংবা প্রয়োজনে তার চেয়েও বেশি সময়ের জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে আনা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। কারণ ডক্টর ইউনূস 2007-এর যখন 111-এর সরকার যখন ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, ইউনূস কিন্তু বলেছিল আমাকে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। তারা বলেছিল 2 বছর, এবং 2 বছরের জন্য কিন্তু ইউনূস দায়িত্ব নেননি। আর এবার 1.5 বছরের মাথায় ইউনূসকে দায়িত্ব ছাড়তে হয়েছে। যদি শুরুতেই ডক্টর ইউনূস জানতেন যে 1.5 বছরের জন্য তাকে দায়িত্ব নিতে হবে, আমি শিওর তিনি এই পথে হাঁটতেন না, বরং 5 বছর 10 বছর এই টোপটা তিনি গিলেছিলেন। এবং আমেরিকা যে স্ট্র্যাটেজির কথা বললেন আসিফ মাহমুদ, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা প্ল্যান করে, এবং এটা সম্ভব ছিল যেভাবে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এটা আলটিমেটলি হয়নি। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া শেষ অংশে যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে তারা ডিপ স্টেটের এই শর্ত সাপেক্ষে এই যে প্রস্তাব 2029 সাল পর্যন্ত থাকার, সেটি তারা গ্রহণ করেনি, এই অংশটা ডাহা মিথ্যা। আসিফ মাহমুদ ভুঁইয়ারা 29 পর্যন্ত ক্ষমতায় কেন, মানে আরো 10 দিন বেশি পারলে ক্ষমতায় থাকতে চেষ্টা করতেন, কিন্তু তারা পারেননি। এখানে যেটা খুব ক্লিয়ার যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল, এটা জামাত ছিল, সাথে শিবির ছিল, বিএনপি এটা মূল ষড়যন্ত্রে ছিল না, বিএনপি পরে যুক্ত হয়েছে, এখানে ছাত্ররা ছিল। তা এর সাথে তো বিদেশি শক্তি ছিল। এই যে ডিপ স্টেটের কথা বলেন, ডেফিনেটলি মার্কিন ডিপ স্টেট, এর সাথে আইএসআই পাকিস্তান ছিল। তো এরা অনেকটা ইন্ডিয়াকে অন্ধকারে রেখেই কিন্তু এই জঙ্গি অভ্যুত্থানটি ঘটিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে পুরো ঘটনাটা ইন্ডিয়ান নলেজে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই চেঞ্জটা হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূস যেভাবে ভারত বিরোধী তৎপরতা শুরু করলেন, যেভাবে কথাবার্তা শুরু করলেন, এবং ইন্ডিয়া যখন দেখলেন যে জুলাই আগস্টে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে এবং যারা ক্ষমতা এসেছে তারা ইন্ডিয়া বিরোধী, তখন কিন্তু ইন্ডিয়া তার মতো করে চাল চেলেছে। এবং তারপরে আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখেছেন, ভারত আমেরিকার সম্পর্কের টানাপোড়েন, আবার সম্পর্ক ঠিক হওয়া, আবার টানাপোড়েন, এই উত্থান পতনগুলো আপনারা দেখেছেন। এবং ভারত মানে একটা পর্যায়ে আমেরিকা বুঝেছে যে বাংলাদেশে তারা জুলাই আগস্টে কিছু একটা করতে পারলেও পরবর্তীতে ভারতকে অন্ধকারে রেখে বা ভারতকে মাইনাস করে তাদের পক্ষে কোনো কিছু করা খুব সহজ হবে না। সুতরাং ভারতের সাথেই আমেরিকা নেগোশিয়েট করেছে, মূলত ভারতের উদ্যোগেই তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করেছে, এবং ভারত তখন তার চালটা চেলে এমন ব্যবস্থা করেছে যে বাংলাদেশে ওই 2029 পর্যন্ত আর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার
স্বপ্নটা বাস্তবায়ন হলো না, বরং একটা দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করেছে। আর্মির মাধ্যমেও তারা একটা প্রেসার দেওয়ার চেষ্টা করেছে। এখন আর্মি, বিশেষ করে ওয়াকার, সে আবার জামাতের পক্ষে, কিন্তু সে নির্বাচন চেয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে। সে ইউনূসের চাইতে ক্ষমতায় জামাতকে দেখতে বেশি আগ্রহী ছিল। আর ভারতের যেটা হয়েছে, ভারত চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করানোর, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা নির্বাচন, কিন্তু সেটা যখন কঠিন হয়ে যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে সেটা নিয়ে যখন টাফ কন্ডিশন দেওয়া হচ্ছিল এবং তারা আমেরিকা এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছিল না, তখন ভারত তার প্ল্যান বি খেলেছে। আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচনে আনতে পারছে না, তারা বিএনপির সাথে গোপনে নেগোশিয়েট করেছে এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে, এই গত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পেছনে, সব কিছুর পেছনে ভারতের একটা পজিটিভ রোল ছিল। এবং ইউনূসের কিছু উপদেষ্টা, এই যে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, ফজল কবির, এরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। এবার যেটা বললাম যে 8ই ফেব্রুয়ারি তারা সর্বশেষ চেষ্টা করেছিল যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হয়, এবং তখন আমরা কিন্তু বারবার বলছিলাম নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সুতরাং আসিফ মাহমুদরা, তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা থাকতে পারেনি, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি আজকেই আমি এই খবরটা পেলাম, আপনারা জানেন যে আমেরিকায় আমার একজন প্রাক্তন মার্কিন কূটনীতিকের সাথে একটা লিঙ্ক আছে, তো তিনি জানিয়েছেন যে এই এনসিপি এরা সম্প্রতি এই ডিপ স্টেটের সাথে তারা আবার যোগাযোগ করেছে এবং তারা ডিপ স্টেটকে বলেছে যে তারা বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে, তারেক রহমানের সরকার, তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে চায় এবং এই সরকারকে তারা সরিয়ে দিতে চায়। তো আমেরিকার পক্ষ থেকে স্বভাবতই একটু মানে বিস্ময় প্রকাশ করা হচ্ছে যে একটা সরকার এলো, কেবল 1 মাস পার হলো, এর মধ্যেই কেন তারা এই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায়। তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বেসিক্যালি এনসিপি শুধু না, এনসিপি জামাত, এই পুরো মোর্চাটা যারা, এদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে আমেরিকা নয়, বিএনপি মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপি আমেরিকাকে বোকা বানিয়েছে, এরকম একটা কথা তারা বোঝানোর চেষ্টা করেছে এবং আমেরিকার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি। আমার কথা হলো যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, এরা কি এখনো মনে করে যে তাদের ডাকে লোকজন নামবে? তারা কি এখনো 24শে জুলাই আগস্টের ঘোরের মধ্যে আছে? মানুষ তো জানে কিভাবে তারা প্রতারণা করেছিল, কিভাবে এই সব কিছুর পেছনে বাংলাদেশের এই জনঘৃণিত জামাত শিবির অংশ ছিল, এবং জামাত পরে স্বীকারও করেছে যে তারা এই আন্দোলনে আছে জানলে সাধারণ মানুষ পথে নামতো না। সুতরাং আজকে আমেরিকাও এটা বোঝে এবং এটা সবাই বোঝে যে এই মরা ঘোড়ার উপরে বাজি ধরে আর লাভ নেই। সজীব মাহমুদ ভুইয়ারা অলরেডি মৃত ঘোড়া, ডেড কেস, এদের নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু শুরুতে যেটা বললাম যে কেন এই সময় আসিফ মাহমুদ ভুইয়া এটা বললো, একটা হলো যে আমেরিকার সাথে তারা নেগোশিয়েট করছে, চেষ্টা করেছে, তারা পারেনি, তারা এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে আমেরিকা সায়নি। দ্বিতীয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে সোমবার এবং বুধবার রাতে 2জন প্রাক্তন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। দুইজনই কিন্তু প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন এবং তাদের অনেক ফলোয়ার কিন্তু বাংলাদেশ আর্মিতে আছে এবং দেশে বিদেশে তারা হাইলি কানেক্টেড। তো এরকম 2জন সেনা কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হলো? যতদূর জেনেছি যে তারেক রহমানের কিন্তু ইনিশিয়াল প্রায়োরিটির মধ্যে এই 111-এ কারা ছিলেন বা এই মাসুদ চৌধুরী, এই মামুন খালেদ, এদের গ্রেপ্তার করার বিষয়গুলো ছিল না, কিন্তু আর্মির ভেতর থেকে একটা অংশ ইনক্লুডিং জেনারেল ওয়াকার খান, তারা কিন্তু তারেক রহমানকে অনেকটা প্রভাবিত করেছে এবং তারা তারেক রহমানকে ফুসলাইছে রীতিমতো যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হোক, 111-এর কথা বলা হয়েছে, এসব বলা হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াকার কিন্তু আবার সেই তার অরিজিনাল গেমটা খেলতেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তারেক রহমানকে একটা অনাবশ্যক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন এই ওয়াকার এবং এই সেনাবাহিনীর এই অংশটা, যারা তারেককে প্রভাবিত করেছে এই গ্রেপ্তারের পক্ষে। এর মধ্য দিয়ে তারেক একটা চ্যালেঞ্জে আসবে, ওইদিকে এনসিপি জামাতকে দিয়ে আবার তারেকের এগেনস্টে একটা আন্দোলন দানা বাঁধার চেষ্টা করা হবে। সব মিলিয়ে তারেকের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব কঠিন করে তোলা হচ্ছে। এই যে একটা রাজনীতির খেলা চলছে, তারেক রহমান কি তাহলে একটা বড় ফাঁদে আটকা পড়তে যাচ্ছেন?
তারেক রহমান কিন্তু আমার মনে হয় না যে খুব ভালো হ্যান্ডেল করতে পারছেন। তিনি অনেক নৌকায় পা রেখে রীতিমতো লেদায় ফেলতেছে সবকিছু। আর পাশাপাশি তো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতির অবস্থাটা আপনারা দেখছেন। একটা ব্যাপক ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ অলরেডি পড়ে গেছে। পলিটিক্যাল ক্রাইসিস, এর বাইরে ওভারঅল একটা ক্রাইসিস, এবং বাংলাদেশের সবচেয়ে এফিশিয়েন্ট, দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি নেই। সুতরাং এই ক্রাইসিসে বাংলাদেশকে কিভাবে উদ্ধার করবেন তারেক রহমান, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। এবং তারেক রহমান কি আদৌ পারবেন? পাশাপাশি তাকে তো ফাঁদে আটকানোর জন্য নানামুখী তৎপরতা তার চারিপাশেই চলছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।